স্বাগত এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, একই সাথে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এছাড়া একাধিক মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করছেন। আজকে রাজনীতি ছাড়াও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা তার সাথে আলোচনা করব। জনাব মাহাদি আমিন, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। যেটি আলোচনায় আসছে যে সরকার 6 মাস মেয়াদ পূর্ণ করলো, অনেক জঞ্জাল ছড়িয়ে কাজ করতে হচ্ছে, এটা ঠিক, উন্নয়নের জন্য সময় লাগবে, কিন্তু সুশাসন কতটা প্রতিষ্ঠা করা গেল এই 6 মাসে? এখন জনগণের ভোটে নির্বাচিত সরকার দীর্ঘদিন পর রাষ্ট্র পরিচালনায় এসেছে। আমরা দেখেছিলাম 2014 সালের সেই বিনা ভোটে নির্বাচন, 18 সালের নিশিরাতে নির্বাচন, 24 সালের ডামি ভোটে নির্বাচন। এই তিনটি নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয় যেটি ধাপে ধাপে মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ফ্যাসিবাদ কুক্ষিগত করে রাখে সারা বাংলাদেশকে। সেই সরকারের ক্ষমতার উৎস কখনোই জনগণ ছিল না। সেই সরকারের ক্ষমতার উৎস ছিল রাষ্ট্রযন্ত্রের একাংশ, পুলিশ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, বিচার বিভাগ। এদেরকে কুক্ষিগত করে রেখেছিল দলীয়করণের মাধ্যমে জনগণের অধিকার আর স্বাধীনতাকে লঙ্ঘন করার জন্য। তার বিপরীতে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম যেই অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেখানে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনায় আসে জনগণের অভূতপূর্ব সমর্থন নিয়ে, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে। এবং আসার পর আমরা দেখেছি গত 6 মাসে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং তার মাধ্যমে আইনের অনুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে, সরকারের নীতি নির্ধারণের জায়গা থেকে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কিভাবে অবিচল কাজ করে চলেছে সরকার দায়িত্বে আসার পর অনেক চ্যালেঞ্জ ছিল, বাট প্রতিটা চ্যালেঞ্জের পরীক্ষায় চেষ্টা করেছে যতটা সম্ভব আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করার জন্য। এবং তাই আমরা সুশাসনের পথে, জবাবদিহিতা এবং স্বচ্ছতার পথে অনেক দূরে এগিয়ে গিয়েছি, সেটি আমাদের বিশ্বাস। তবে জনগণের ভোটে নির্বাচিত জনগণের এই সরকারের সত্যিকার অর্থে 6 মাসের অর্জন কতটুকু বা ব্যর্থতা কতটুকু, সেটি মূল্যায়নের একমাত্র ক্ষমতা কেবলই জনগণের। রাষ্ট্র পরিচালনার স্বার্থেই কিছু রদবদল করতে হয় প্রশাসনে। আমরা দেখলাম যে রাষ্ট্রপতি নির্বাচনের ফলে কিছু পরিবর্তন প্রশাসনে আবশ্যিকভাবেই আনতে হবে। তো সেক্ষেত্রে শূন্যপদ পূরণ বলেন আর পারফরমেন্সের ভিত্তিতে মূল্যায়ন বলেন, কিছু তো রদবদল করতেই হচ্ছে, মানে অনিবার্য। সেই পরিবর্তনগুলো মন্ত্রিপরিষদকে কতটা দক্ষতা আনয়ন করবে বা সুশাসন প্রতিষ্ঠায় সেটি কতটা সহায়ক হবে? দেখুন, দলের বাইরে এখন তো সরকারে আসার পরে সরকারে যারা নীতি নির্ধারণী অবস্থানে রয়েছেন, ওনারা মূল্যায়ন করবেন এবং সিদ্ধান্ত নেবেন, এবং তারপর ওনাদের পারফরমেন্সই সে কথার উত্তর দেবে। তার মানে মন্ত্রিসভার আসন্ন পরিবর্তন সেটা কি নিশ্চিত নয়? এই সিদ্ধান্ত তো আসলে আমার লেভেলের না। সরকারের যারা নীতি নির্ধারণী অবস্থানে রয়েছেন, ওনারা বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্ব রয়েছেন, ওনাদের পারফরমেন্সটাকে অ্যাসেসমেন্ট করবেন, অ্যানালাইসিস করবেন। এটাও যে শুধুমাত্র প্রথম 180 দিনের সাথে সম্পর্কিত বিষয়টা তা না। বিশ্বের সব দেশেই যে কোনো গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব নিয়মিত মূল্যায়ন করা। যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ওনারা কেমন করছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর কীভাবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে, এগুলো নিয়ে মূল্যায়ন একটা চলমান প্রক্রিয়া। সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে যদি কোথাও কোনো পরিবর্তন করার প্রয়োজন মনে করেন, সেটি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং সেভাবেই পরবর্তীতে হবে। আসলে এই বিষয়ে আমি ওয়াকিবহাল নেই। মানে মূল্যায়ন করা হয় বা করবেন সেটা তো উনি বলেছিলেন যে অবশ্যই তার মূল্যায়ন থাকবে মন্ত্রিসভার উপর, যারা দায়িত্ব নিলেন তাদের উপর তার নজর থাকবে। সেই নজর তো নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে, এবং সেটা শুধু 180 দিন কেন্দ্রিক না, সেটা 180 দিন কেন্দ্রিক না। এই 180 দিনের পরে যেমন মূল্যায়ন হবে, তার পরবর্তী 180 দিনে কি হবে না? জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থায় তো জনগণের প্রতি সরকারের সেই দায়বদ্ধতা থাকবে, সেটাই স্বাভাবিক। 1 বছর পর মূল্যায়ন হবে, তাহলে কি দ্বিতীয় বছরে হবে না? দ্বিতীয় বছরে হবে। এটাই তো জনগণের অধিকার। রাষ্ট্রে যদি কেউ ভুল করে, জনগণ সেটা তুলে ধরবে, যদি ভালো করে সেটা স্বীকৃতি দিবে, এবং জনবান্ধব সরকার হিসাবে এই জবাবদিহিতা সংস্কৃতি তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্থাপন করতে চাই। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুটি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। তো প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে বিষয়টি পূর্বশর্ত হিসেবে বিবেচিত হচ্ছে কিনা? প্রধানমন্ত্রীর ভারত সফর বিনিময়ে শেখ হাসিনার প্রত্যর্পণ। দেখুন, আপনি যে গণহত্যার কারণে দণ্ডপ্রাপ্ত আসামির কথা বলছেন, তার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দ্ব্যর্থহীন ভাষায় যে জোরালো কণ্ঠস্বরের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট। স্বাভাবিকভাবেই গণ আকাঙ্ক্ষা যেটা, সেখানে আমরা জুলাই গণ অভ্যুত্থানে দেখেছিলাম
একদিকে ফ্যাসিবাদ, আরেকদিকে সব শ্রেণী পেশার অবস্থানের মানুষ যারা গণতান্ত্রিক ধারাকে ধারণ করে, যারা দেশে গণমানুষের অধিকার এবং স্বাধীনতা চায়, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব চায়, সবাই একসাথে ছিল। আজও সেই অবস্থার পরিবর্তন হয়নি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আজও বাংলাদেশের মানুষ এক, এবং জনগণের সরকার হিসেবে জনগণের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার সেভাবে কাজ করে যাবে, সেটাই স্বাভাবিক। ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি খবর বেরিয়েছে দীনেশ ত্রিবেদী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পর যে চলতি আগস্টেই ভারত সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বিষয়ে কি আমাদের কিছু আলোকপাত করতে পারেন? এটা তো নর্মাল যে কূটনৈতিক গতিধারা রয়েছে সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ফার্স্ট ফোকাল পয়েন্ট, এবং ওনারা পরবর্তীতে আপনাকে অবহিত করবে যদি সেই ধরনের কোনো সিদ্ধান্ত আসে। লুক ইস্ট নীতি গ্রহণ করেছিল বিএনপি। এবারে সরকার গঠনের পর সেই পূর্বমুখী নীতি ধারাবাহিকতা আমরা দেখতে খানিকটা পেলাম, কেননা প্রথম সফরেই মালয়েশিয়া এবং চায়না সফর করলেন প্রধানমন্ত্রী। তো লুক ইস্ট নীতির এবারে সরকারের কাছে মানে কিভাবে সেটি বৈদেশিক নীতিতে প্রাধান্য পাচ্ছে? দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার যে ফরেন পলিসি, আমরা সেটারই বহিঃপ্রকাশ দেখছি বর্তমান সরকারের সময়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটা তাবিদারি রাষ্ট্র থেকে এবং নির্দিষ্ট একটা বলয়ের বাইরে বের করে নিয়ে সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করেছিলেন, মিডল ইস্টের সাথে সম্পর্ক করেছিলেন, যার কারণে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হয়। পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক আরও জোরদার করেছিলেন, যার কারণে পশ্চিমা বিশ্বে বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি শুরু হয়। সার্ক প্রতিষ্ঠা করেছিলেন এবং জাতিসংঘে বাংলাদেশকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে গিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথেও কিন্তু আমরা দেখেছি প্রতিটা দেশের একটা অত্যন্ত সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। চীনের সাথেও বাংলাদেশের যে ঐতিহাসিক সম্পর্ক সেটা শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যেমনটা হয়েছিল মালয়েশিয়ার সাথে। একই সাথে কিন্তু ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, প্রত্যেকটা দেশের সাথে বিএনপির পূর্ববর্তী সরকারের ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে সম্পর্ক, সেখানেও বিশ্বের প্রতিটি দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে। বিশ্বের প্রতিটি দেশের সাথে আমরা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করব। নির্দিষ্ট কোনো দেশ বা নির্দিষ্ট কোনো বলয় না, পৃথিবীর প্রতিটি দেশের সাথেই আমাদের সুসম্পর্ক থাকবে। পিপল টু পিপল টাইজ গড়ে তুলব, বাট এট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব সেই সম্পর্কের ভিত্তি হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস, আর সেই সম্পর্কের লক্ষ্য হবে সবার আগে বাংলাদেশ নীতির বাস্তবায়ন। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে যে রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল থাকলে তারা 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে। আমরা অন্তর্বর্তী সরকারের সময় আমরা এমন কথাও শুনেছি যে পরবর্তী ঈদের আগেই অনেক রোহিঙ্গা ফেরত যাবে, সেটা হয়নি। কিন্তু এটা একটা পুঞ্জীভূত সমস্যা। বিএনপি বিষয়টিকে যদি সত্যি 3 লাখ রোহিঙ্গা ফেরত যায় সেটা তো বড় অর্জন, কিন্তু আসলে আমাদের তো আরও অনেক বেশি রোহিঙ্গা এই দেশে আছে, তাদের ফেরত যাওয়ার ব্যাপারে সরকার এটাও খুব গৌরবের সাথে বলতে হয়, বাংলাদেশের ইতিহাসে এর আগে যে দুটা সরকারের সময় আমাদের এখানে রিপ্যাট্রিয়েশন হয়েছিল, বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত গিয়েছিল। সর্বপ্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময়। সেফ, ডিগনিফাইড, ভলান্টারি রিপ্যাট্রিয়েশন যেটা বাংলাদেশের আগে করেছিল বাইল্যাটারাল এবং মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্টের মাধ্যমে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময় আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো, কিভাবে যারা এখানে রোহিঙ্গা রয়েছেন তাদেরকে সেফলি, ভলান্টারিলি এবং ডিগনিফাইড ওয়েতে তাদের দেশে রিপ্যাট্রিয়েট করা যায়। এগুলো নিয়ে আমাদের ইতিমধ্যে আলোচনা চলমান রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। মালয়েশিয়ায় যখন গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও আলোচনা হয়েছে। চীনে গিয়েছিলেন, সেখানেও আলোচনা হয়েছে, এবং জাতিসংঘ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই আলোচনা অব্যাহত রয়েছে। এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে বিএনপির যে রাজনৈতিক ঐতিহ্য, যে কূটনৈতিক সফলতা, সেটিকে ধারণ করে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফল হব। সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট পাওয়া যাবে, আমরা দৃঢ়ভাবে আশাবাদী। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য উদ্বৃত্ত আছে, এটা সত্য আমাদের ক্ষেত্রে, এবং আমরা প্রান্তিক দেশ হিসেবে এই বাণিজ্য উদ্বৃত্ত এখন সেটি কমাতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে বেশ কিছু চুক্তিও সম্পাদন হয়েছে। আমরা দেখলাম উচ্চ মূল্যে গম এবং বোয়িং কেনা হচ্ছে। আমাদের অর্থনীতি কি এইরকমভাবে উচ্চ মূল্যের এইভাবে মানে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণের জন্য আমরা যদি এইভাবে উচ্চ মূল্যে গম এবং বোয়িংয়ের মতো উড়োজাহাজ কিনি, তাহলে আমাদের অর্থনীতি সেটি কি সইতে পারবে? দেখুন, যে চুক্তির কথা বলছেন এটা তো অন্তর্বর্তী সরকারের সময় করা, এবং গণতান্ত্রিক সরকারের যে ধারাবাহিকতা সেটা আমরা ধরে রেখেছি। তারপরে যদি কোথাও কোনো পরিবর্তন প্রয়োজন হয়, সেই আলোচনা উইন্ডো সবসময় ওপেন রয়েছে। বাট উচ্চ দামে কেনার চাইতে আমার মনে হয় যেভাবে দেখা উচিত বিষয়টা, আসলে হয়তো উচ্চ দামে সবসময় কেনা হচ্ছে না, কারণ বাংলাদেশের পলিসি হচ্ছে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা,
সবার সাথে সহাবস্থান সমান কাতারে করা, যেহেতু একটা গণতান্ত্রিক সরকার যার ক্ষমতার ভিত্তি জনগণ, স্বাভাবিকভাবে যে কোনো নেগোসিয়েশনে বাংলাদেশের স্বার্থটা আমরা সেভাবেই প্রাধান্য দিচ্ছি। আপনি বোয়িংয়ের কথা যেমন বলছেন, ফর দ্য ফার্স্ট টাইম এয়ারবাসের সাথেও তো বাংলাদেশের কন্ট্রাক্ট হয়েছে, এবং এয়ারবাসের থেকেও বাংলাদেশের কেনার ব্যাপারে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি। সুতরাং আমরা এমন একটি উন্মুক্ত বাজার ব্যবস্থাতে আছি যেখানে ইম্পোর্ট এবং এক্সপোর্টের ব্যালেন্সটা আমরা করতে চাচ্ছি, আমাদের ট্রেড ভলিউম বাড়াতে চাচ্ছি, আমাদের এখানে বহির্বিশ্বের বিনিয়োগ বাড়াতে চাচ্ছি। ওভারঅল একটা হলিস্টিক ইকোনমিক সিস্টেম যেখানে এমপ্লয়মেন্ট বাড়বে, যেখানে এফডিআই বাড়বে, এবং যেখানে ওভারঅল রেভিনিউ বাড়বে, দেশের ইকোনমি বড় হবে, সেভাবেই বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিএনপি সরকার এগিয়ে যাচ্ছে। এয়ারবাসের কথা যখন বললেন, এয়ারবাস হ্যাঁ আমরা কিনছি, কিন্তু বিমানকে দক্ষ না করে, আরও বেশি দুর্নীতিমুক্ত না করে এই যে সুপরিসর বোয়িং এবং এয়ারবাসগুলো কিনছি, এগুলো শেষ পর্যন্ত অর্থের অপচয় না হয়। দেখুন, ইকোনমিক গ্রোথটাকে তো আমাদেরকে ধারণ করতে হবে। যে বোয়িং এবং এয়ারবাস নিয়ে আমরা কথা বলছি সেটা আসতে তো কিছুটা সময় লাগবে। বাই দেন আমাদের অবশ্যই ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, বিমানের সুশাসন প্রতিষ্ঠা করা, বিমানের জন্য সাস্টেনেবল প্রফিট থাকে, এবং যে ধরনের রিফর্ম একটা অর্গানাইজেশন হিসেবে করা দরকার সেটাতে ইতিমধ্যে চলমান রয়েছে, এবং যাদেরকে ইতিমধ্যে এটা পরিচালনার সাথে নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকে ভেরি প্রফেশনাল, কাউকে নিয়ে আজ পর্যন্ত কোনো বিতর্ক উঠে নাই। আমরা বিশ্বাস করি বিমান সামগ্রিকভাবে সরকারের সফলতারই অংশীদার হিসেবে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে সামনের দিনগুলোতে। ইকোনমিক গ্রোথটাকে আমাদের ধারণ করতে হবে। আমরা এর আগেও বোয়িং কিনেছি, বিমান কিন্তু তখন তাদের যে বিনিয়োগ করা হয়েছে সেটার প্রতি সুবিচার সেভাবে করতে পারেনি। দেখুন, পূর্ববর্তী সরকার বা ফ্যাসিবাদের ধারাকে উপেক্ষা করে জনগণের সরকার জনগণের সামর্থ্য নিয়ে এগিয়ে যাবে, সেটাই আমরা বিশ্বাস করি। আমার মনে হয় কোন সরকার মানদণ্ড হবে? মানদণ্ড হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার, মানদণ্ড হবে দেশনেত্রী এবং খালেদা জিয়ার সরকার। সেই সফলতাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বেশ কিছু জনতুষ্টিমূলক কর্মসূচি হাতে নিয়েছে, এর হয়তো আমরা ফল খুব শীঘ্রই পাবো, কিন্তু এর জন্য নগদ অর্থের প্রয়োজন। দাতা সংস্থাগুলো সে বিষয়ে কিছু প্রশ্ন তুলেছে, এবং সরকারের অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেওয়ার হারও অনেক বেশি। এমতো অবস্থায় এইসব জনতুষ্টিমূলক প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য যে বিপুল অর্থের নগদ তারল্য লাগবে, সেটা কিভাবে এই অর্থনীতি যোগান দেবে? এখানে বেশ কয়েকটা সোর্স আছে। প্রথম ব্যাপার, আমাদের এনবিআর এর রিফর্ম করা হচ্ছে, কীভাবে আমাদের ট্যাক্স স্প্রেডটা বাড়ানো যায় সেগুলো নিয়ে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। এবং এর আগে দেখা যেত বেশ কিছু ডুপ্লিকেশন বা মাল্টিপ্লিকেশন থাকতো সরকারের সামাজিক বেষ্টনীর আওতায়, যে বেনিফিট স্কিমগুলো থাকতো সেখানে। এখন কিন্তু আমাদের সেগুলো অনেক বেশি স্ট্রিমলাইন্ড হচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি যেন এক ধরনের সামাজিক সুবিধা পায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড যখন পূর্ণ উদ্যমে চালু হবে তখন কিন্তু অনেকগুলো প্যারালাল সোশ্যাল বেনিফিট বন্ধ হয়ে যাবে, প্রয়োজন হবে না খুব বেশি, এবং সেখান থেকে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ সেভিংস থাকবে। এবং এই যে বিনিয়োগ বলবো আমরা, এক একটা কার্ডের এগেনস্টে যে নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এর মাধ্যমে তো আস্তে আস্তে তারা সামাজিকভাবে আরও বেশি স্বাবলম্বী হয়ে যাবেন। ওনাদের যে অর্থ সেটা তো বিদেশে পাচার করবেন না, ওনাদের সে অর্থটুকু ওনার এই দেশের ভেতরেই কাজে লাগাবেন, স্বাভাবিকভাবে যার যার কমিউনিটিতে ইকোনমিতে আরও বেশি স্প্রেড করবে, এবং সেই খরচটা হয়তো লোকাল মুদির দোকানে করবে, হয়তো লোকাল স্কুলে করবে, কিংবা লোকাল বাচ্চাদের কিছু একটা কেনার জন্য করবে, লোকাল হসপিটালে করবে। এভাবেই তো একটা অর্থনীতির সামনের দিকে এগিয়ে যাবে। আমরা চাই সেই অর্থ ব্যবস্থা যেখানে আমাদের প্রান্তিক পর্যায়ে তৃণমূলের মানুষরা সরকারের সুবিধা সরাসরি পান। আমাদের কিন্তু একবার চিন্তা হয়েছিল যে এখানে ফ্যামিলি কার্ডের বদলে কি পণ্য দিলে ভালো হয় কিনা, কিন্তু পরবর্তীতে অনেক রিসার্চ করে দেখা গিয়েছে যে পণ্যের চাইতে আমরা যদি ওনাদেরকে ক্যাশ বেনিফিটটা দিই তাহলে ইকোনমিক ইম্প্যাক্টটা আরও বেশি ওয়াইডার হবে। সুতরাং আমাদের কিছু অ্যাম্বিশাস প্রোগ্রামস রয়েছে, বাট অ্যাম্বিশাস প্রোগ্রামস আর ফর দ্য পিপল, মানুষের উপকারের জন্য এগুলো করা, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে সত্যিকার অর্থে পারিবারিক পর্যায়ে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং ওনারা আরও বেশি স্বাবলম্বী এবং স্বনির্ভর হয়ে উঠবেন। কর্মসংস্থান তৈরি করা একটা আপনাদের অন্যতম এজেন্ডা ছিল, যেখানে বেসরকারি খাতে বিনিয়োগ প্রবাহ কমে গেছে, এবং জ্বালানি সংকটের কারণে দেশি বিদেশি বিনিয়োগগুলো ভুগছে। অনেক স্পেশাল ইকোনমিক জোনে গ্যাস পাওয়া যাচ্ছে না দেখে বেশ কয়েকটি বাংলাদেশি শিল্প প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান উৎপাদনে আনতে পারছে না। এমতো অবস্থায় এত কর্মসংস্থান কি করে তৈরি করা সম্ভব হবে গ্যাস সংকট এবং অন্যান্য পার্সপেক্টিভ বিবেচনা করলে? দেখুন, জ্বালানি যে কোনো ব্যবসা বাণিজ্য, বিশেষভাবে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক বড় একটা প্যারামিটার। এবং আমরা আজকে জ্বালানি যে সমস্যা দেখছি এটা তো আমরা তৈরি করিনি, ইনহেরিট করেছি। 16 বছরের ফ্যাসিবাদের সময়ে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বিদ্যুতের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে। সেই ইনহেরিট করা করাপশন ড্রিভেন সেক্টরটাকে নতুনভাবে ঢেলে সাজাতে যাওয়ালে কিছু চ্যালেঞ্জ আসে, এবং সেই চ্যালেঞ্জটাকে ধারণ করেই বলছি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী গভীরভাবে গ্রাহক পর্যায়ে যারা কষ্ট পাচ্ছেন, যারা
অত্যন্ত দুর্ভোগের ভেতরে আছেন, এটা উপলব্ধি করছেন। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এটা সমাধানের জন্য। ফর ইনস্ট্যান্স, যখন মালয়েশিয়া এবং চীনে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু দুই দেশেরই সরকার প্রধানের সাথে এগুলো নিয়ে আলোচনা করেছেন, কীভাবে বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ তারা বাড়াতে পারে। বিশেষভাবে আসার পরেও কিন্তু তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পেট্রোনাস, ওনাদের যে তার রাষ্ট্রায়ত্ত স্টেক আছে কোম্পানি হিসেবে, সেখান থেকে গ্যাসের ব্যবস্থা করা যায় সেটি নিয়ে আলোচনা করেছেন। নিশ্চয়ই আপনারা অবহিত আছেন যে রিসেন্টলি ইউএসএ থেকে খুব বড় একটা বিজনেস ডেলিগেশন এসছে, ওদের টপ কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা, এবং সেখানেও কিন্তু বিশেষত গ্যাসের ক্ষেত্রে এবং বিদ্যুতের ক্ষেত্রে আলোচনা হয়েছে কীভাবে এনার্জি ক্রাইসিসটা ওনারা মিট আপ করতে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। একটা এফএসআরইউ আমাদের দীর্ঘদিন ধরে নষ্ট ছিল, এটা রিপেয়ার করতে প্র্যাকটিক্যালি কিছু টাইমের প্রয়োজন হয়। সেই সময়টা তো লেগেছে এবং তখন জনগণের ভোগান্তি হয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, ব্যথিত। সেই ভোগান্তি তো সবার, আমরা যারা সরকারে নেই বা আছি প্রত্যেকে একইভাবে এই ভোগান্তির অংশীদার। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে যে সামনের দিনগুলিতে অবস্থার অনেকটুকু উন্নয়ন হবে। এফএসআরও এর সংখ্যা কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে প্যারালালি কথা হচ্ছে। আমাদের নিজেদের অভ্যন্তরীণ যে গ্যাসের সম্ভাবনা রয়েছে সেটা উত্তোলন কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে। সুতরাং সমস্যাটা দীর্ঘদিনের, সমাধান যেন করা যায় এবং সমস্যাটাকে উপলব্ধি করেই বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর সাথে বিনিয়োগের সরাসরি সম্পর্ক আছে, এটা যেমন সত্যি। তবে বিনিয়োগকারীরা জানেন যে একটা বিনিয়োগ আসলে সেই বিনিয়োগটা একটা দৃশ্যমান উন্নতির দিকে বা কার্যক্রমের দিকে যেতে একটা টাইমের প্রয়োজন হয়। আমরা বিশ্বাস করি বাই দ্যাট টাইম আমরা আমাদের জ্বালানি সংকট অনেকটাই কাভার করতে পারবো। কিন্তু বিনিয়োগকারীরা একই সাথে দেখতে চান পলিটিক্যাল স্টেবিলিটি আছে কিনা। নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার কারণে সবার কনফিডেন্স আছে যে বিপুলভাবে জনসমর্থিত এই সরকারের সময় তারা নীতিমালার ধারাবাহিকতা পাবে, পলিসির একটা কন্টিনিউটি থাকবে, যেটা একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ক্লাইমেট তৈরি করবে। একই সাথে তারা বিশ্বাস করে গণতান্ত্রিক সরকার, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, বিপুল পরিমাণ তরুণীরা তাদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলবে, যেন তারা কর্মসংস্থানের জন্য নিজেদেরকে উপযুক্ত হিসেবে গড়ে তোলে। আমাদের রয়েছে একটা খুব এক্সপ্যান্ডিং মিডল ক্লাস, সেই মিডল ক্লাসটা কীভাবে তাদের কনজিউমার ডিমান্ড তৈরি করতে পারে, কীভাবে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, সেগুলো নিয়েও কাজ চলমান রয়েছে। সুতরাং নির্বাচিত সরকারের প্রতি শুধু বাংলাদেশের জনগণের না, আমরা মালয়েশিয়া গিয়েছি, চীনে গিয়েছি, সেখানে দেখেছি সেই দেশের মানুষের, সেই দেশের সরকারের যে আস্থা রয়েছে বিনিয়োগকারীদের মাঝেও সেটা সঞ্চারিত হয়েছে। যার কারণে সামনের দিনগুলোতে কীভাবে আমরা আরও বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পাই, আরও বেশি জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট পাই, আরও বেশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পাই, সেগুলো নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই সেটিকে ফ্যাসিলিটেট করতে উদ্গ্রীব হয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত তো ওই আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় আজকে আমরা দেখলাম গানভারের সাথে মার্কিন প্রতিষ্ঠান তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী এলএনজি কেনার চুক্তি হয়েছে। কিন্তু সেই তো আমদানি নির্ভর ব্যবস্থা, আমদানি নির্ভর ব্যবস্থায় কি সংকট কাটানো সম্ভব? বিশেষ করে গ্যাসের মতো খুবই একটা দেশ যখন তার জ্বালানি নিরাপত্তা পলিসিটা করে, এখানে শর্ট টার্ম থাকবে, মিড টার্ম থাকবে, লং টার্ম থাকবে। আমরা শর্ট টার্ম এবং মিড টার্ম সলিউশনটা তো মিট আপ করতে হবে। সে কারণে আমদানির ক্ষেত্রে হয়তো আমাদের নির্ভরশীলতা একটু বাড়ছে, আরো কিছুদিন থাকবে। ইন দ্য লং টার্ম আমরা ধরেন আগামী 2 বছরের তো সমাধান লাগবে প্যারালালি আমাদের নিজেদের সক্ষমতা তৈরির জন্য। সুতরাং একদিকে যেমন আমরা আমাদের নিজেদের প্রোডাকশন ক্যাপাসিটি তৈরি করতে চাই, আমরা যেমন আমাদের নিজেদের কোথায় সম্ভাবনা রয়েছে সেই দ্বার উন্মোচন করতে চাই, কিন্তু সেই জায়গায় পৌঁছানো পর্যন্ত যে সময়, সেখানে প্রয়োজনীয় আমদানি তো করতেই হবে। সুতরাং এটা সমন্বয়ের একটা বিষয়। একই সাথে আমরা আমাদের নিজেদের নির্ভরশীলতা কমিয়ে আনতে চাই, নিজেদের আত্মনির্ভরশীলতা বাড়াতে চাই, এবং সেই সময়টিতে আমদানি যেখানে প্রয়োজন সেটা করতে হবে। আমাদের এখানে দেখতে হবে কত সাশ্রয়ী খরচে আমরা সেটা করতে পারছি, এবং আমাদের এই আমদানিটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারছি কিনা। একটা নির্দিষ্ট দেশ বা একটা নির্দিষ্ট ধাঁচের চুক্তি কিংবা গোপন কোনো কিছু তা না, ওপেনলি, ট্রান্সপারেন্টলি, এফিশিয়েন্টলি, কস্ট ইফেক্টিভভাবে আমরা আনতে পারি কিনা, সেটা আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ ডক্টর মাহাদি আমিন। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা বিরতির পরে সে বাকি আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবার ফেলাম আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিনের সাথে। জনাব মাহাদি আমিন, আপনি তো শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, পাশাপাশি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানেরও শিক্ষা এবং গবেষণা বিষয়ক উপদেষ্টা। সেই কারণে আপনার কাছ থেকে উত্তর পাওয়াগুলো জরুরি। আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক নিরীক্ষা হয়, সরকার পরিবর্তন হয়, নিরীক্ষা হয়। আমরা অতীতে দেখেছি পিএসসি পরীক্ষা হয়েছে, পিএসসি পরীক্ষা বন্ধ হয়েছে, আবার সৃজনশীল পদ্ধতি হয়েছে, সেটা বন্ধ হয়েছে। তো একটি একমুখী আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়নে বিএনপি সরকারের দর্শনটা কি? মাননীয় প্রধানমন্ত্রী বহু বছর ধরে এটা বলে আসছেন যে উনি কিভাবে আগামী শিক্ষা ব্যবস্থাটা গড়ে তুলতে চান। উনি চান শিক্ষা ব্যবস্থা যেন শুধুমাত্র সার্টিফিকেট নির্ভর না হয়। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যেন আমরা এমনভাবে গড়ে তুলতে পারি যেখানে তাদের ভিতরে দুটো জিনিস থাকবে। এক,
নীতি, নৈতিকতা, সামাজিক শিক্ষা, পারিবারিক শিক্ষা এবং একটা মূল্যবোধ, যার কারণে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এবং 2, তাদের মাঝে সেই দক্ষতা, যোগ্যতা এবং ওভারঅল কম্পিটিটিভনেস তৈরি করা, যার উপর ভিত্তি করে তারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে, নিজেরা কর্মসংস্থানের জন্য যোগ্য হবে কিংবা উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবে। সুতরাং এই যে দুটো বিষয়, একদিকে সুনাগরিক হওয়া, আরেকদিকে কর্মসংস্থানের জন্য উপযুক্ত হওয়া, এই দুটো মিশেলের মাধ্যমেই আমরা শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে চাই। প্রাথমিকভাবে আপনি নিশ্চয়ই শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার সাথে ক্রীড়া এবং সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দেন। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি যে আগামী বছর থেকে আমাদের 4টা নতুন সাবজেক্ট যোগ হবে। ক্লাস 4-এ ক্রীড়া এবং সংস্কৃতি এবং ক্লাস 6-এ লার্নিং উইথ হ্যাপিনেস এবং কারিগরি শিক্ষা। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যালে নেওয়ার জন্য ক্লাস 6 থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু কারিগরি শিক্ষা সবার জন্য ম্যান্ডেটরি হচ্ছে। এটা অনেক বড় একটি স্ট্রাকচারাল চেঞ্জ। তার মানে ঢাকা শহরের বেস্ট স্কুলের ফার্স্ট বয় তাকে এখন থেকে কিন্তু কারিগরি শিক্ষা ম্যান্ডেটরি করতে হবে। বাংলাদেশের প্রতিটা স্কুলে আমরা ল্যাবরেটরি সেট আপ করতে চাচ্ছি এবং তার উপর ভিত্তি করেই কিন্তু সামনে আরও বেশি প্র্যাকটিক্যালি রেলেভেন্ট কারিকুলাম কীভাবে ডেভেলপ করবো সেগুলো নিয়ে কাজ চলছে। থার্ড ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন আছে, এটা হয়তো আমরা মধ্যমেয়াদে কার্যকর করব। ক্রীড়ার প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা আলাদা ঝোঁক রয়েছে এবং ক্রীড়াকে আমরা একটা পেশা হিসেবে স্বীকৃতি দিতে চাই। সেই লক্ষ্যে ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 22 লক্ষ শিক্ষার্থী, যার ভিতরে 11 লক্ষ ছেলে এবং 11 লক্ষ মেয়ে, তাদের অংশগ্রহণে ইতিমধ্যে আমাদের একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। সামনে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে। আমরা ইতিমধ্যে 6 থেকে 12 পর্যন্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ইনোভেশন আইডিয়া এবং স্টার্ট আপ কম্পিটিশন করেছি। এই যে কম্পিটিশনগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র বিচ্ছিন্ন কয়েকটা স্কুলের না, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং তার মাধ্যমে নিশ্চিত করতে চাই যে শিক্ষা ব্যবস্থায় সমতা থাকবে, ন্যায্যতা থাকবে। একদম অজপাড়াগার একটা স্কুল বা কলেজ সেম কম্পিটিশনে অংশগ্রহণ করবে যেখানে ফাইনেস্ট স্কুল ইন বাংলাদেশ পার্টিসিপেটস। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী চান শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেন বৈষম্য কমে আসে। ওনার বেশ কয়েকটা প্রোগ্রাম আছে যেগুলো বাংলাদেশের প্রতিটি স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য। ফর ইনস্ট্যান্স, আমরা মিড ডে প্রোগ্রাম বা মিড ডে মিল শুরু করতে চাই ধাপে ধাপে। দেশের সব শিক্ষার্থীরা যেন একই টাইপের স্কুল ড্রেস পরতে পারে, একটা সিম্বল অফ ইউনিটি হিসাবে আমরা স্কুল ড্রেস দেওয়া শুরু করেছি। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য পার্টির তৈরি জুট ব্যাগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত হয়, যার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা রোভার স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডের উপর বেশি এমফেসাইজ করছি। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি যে প্রত্যেকে উচ্চশিক্ষায় যেতে হবে বিষয়টা তা না। আমরা এসএসসির পরে যদি কেউ ঝরে পড়ে, যেমন এবারও আমরা দেখেছি একটা বড় সংখ্যার শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে কীভাবে ভালো ভালো চাকরি বা ট্রেনিংয়ে ইন্টিগ্রেট করতে পারি, তাদেরকে আমরা কীভাবে শর্ট কোর্সের মাধ্যমে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে পারি, এগুলো নিয়ে কাজ চলমান রয়েছে। টার্সিয়ারি লেভেলে বা বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ক্ষেত্রে আমরা চাই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন আরও বাড়ুক। সেখানে যেন যে কোনো স্কুলের থেকে যারা বের হয়ে কলেজে যাচ্ছে, কলেজের থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তখন লোকাল যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাণিজ্যিক সংগঠনগুলো রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, তাদের সাথে আমাদের শিক্ষার্থীদের একটা ইকোসিস্টেম গড়ে তোলা উচিত। যেই শহরে একটা লেটসে ভালো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আছে কিংবা নর্মাল ইউনিভার্সিটি আছে, সেখানে যদি দেখা যায় একটা হাইটেক পার্ক আছে কিংবা ইকোনমিক জোন আছে কিংবা স্পেশাল জোন আছে কিংবা ইপিজেড আছে, এই দুটো সিনার্জিস তৈরি করতে হবে। পাশাপাশি আমাদের অনেক বাংলাদেশি আছেন যারা বিদেশে আছেন, বাংলাদেশি ডায়াসপোরাস খুব সাকসেসফুল, বিভিন্ন ইউনিভার্সিটি তারা হয়তো পড়াচ্ছেন, রিসার্চ করছেন, তাদেরকে আমরা ব্রেইন ড্রেনকে ব্রেইন সার্কুলেশনের রূপান্তরের মাধ্যমে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে যাচ্ছি। যে ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন ওনারা সেই ইউনিভার্সিটিতে আসুক, ওনারা পার্ট টাইম ফ্যাকাল্টি মেম্বার হতে পারেন, কোলাবোরেটিভ রিসার্চ করতে পারেন, জয়েন্ট R&Dর কাজ করতে পারেন। আমরা সেই ধরনের ইকোসিস্টেম গড়ে তুলতে চাই। আমাদের ফর ইনস্ট্যান্স এবার যদি এসএসসি পরীক্ষার দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে খুব নির্মোহভাবে, নিরপেক্ষভাবে মূল্যায়ন করা হচ্ছে। আমরা সেই শিক্ষা ব্যবস্থা চাই না যেখানে আর্টিফিশিয়ালি গ্রেড দেওয়া হচ্ছে কিংবা কৃত্রিমভাবে GPA 5 বা পাশের হার বাড়িয়ে দেখানো হচ্ছে। আমরা চাই যে যেভাবে পড়াশোনা করছে, যে যেভাবে প্রস্তুতি নিচ্ছে, রাষ্ট্রের দিক থেকে যেন শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে সে মূল্যায়নটুকুই পায়। প্রশ্নপত্র ফাঁসটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সুতরাং ঝরে পড়া শিক্ষার্থী যারা রয়েছে, কেন ঝরে পড়ছে, কিভাবে তাদেরকে আমরা কাজে লাগাতে পারি, এগুলি নিয়ে আমরা মধ্যমেয়াদে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং সামনে ইনশাল্লাহ সেগুলো দৃশ্যমান হবে। আপনি থার্ড ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 12 বছর ইংরেজি পড়ার পরও ইংরেজিতে ব্যুৎপত্তি খুবই কম আমাদের শিক্ষার্থীদের। সেখানে আলোকপাত করার জায়গা আছে অনেকেই মনে করেন বিশেষজ্ঞরা, সেইখানে কিছু করবেন কিনা? অবশ্যই আমরা ইতিমধ্যে
কিছু আগে ইউকেতে গিয়েছিলাম, ওনার বিভিন্ন ইউনিভার্সিটির একটা হায়ার এডুকেশন কনফারেন্সে, সেখানে ব্রিটিশ কাউন্সিলের সাথে কথা বলেছি। ব্রিটিশ কাউন্সিলের সাথে আমরা কোলাবোরেশনে যেতে চাই। ইংরেজি ভাষী যে দেশগুলো রয়েছে, বিশেষত ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, তাদের প্রত্যেকের সাথে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আমাদের লিঙ্গুইস্টিক ট্রেনিংয়ের ক্ষেত্রে কীভাবে তারা আমাদেরকে কারিগরি সহযোগিতা প্রদান করতে পারে। আমাদের দুটো সাবজেক্ট যেখানে শিক্ষার্থীরা সচরাচর খারাপ করে, ম্যাথস এবং ইংলিশ, এই দুটোকে আমরা প্রায়োরিটাইজ করতে যাচ্ছি। অবশ্যই তৃতীয় ভাষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট এট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে আমাদের দ্বিতীয় ভাষা যেটা ইংলিশ, সেখানে যেন আমাদের শিক্ষার্থীরা ভালো করে, এবং সেটাকে আমরা সেভাবে গুরুত্ব প্রদান করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আসছে, এথিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়ে চিন্তা করছেন কিনা? কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বললেই নেগেটিভ একটা ধারণা আসে, কপি পেস্টের ইস্যু আসে। আসলে এর তো এথিক্যাল ব্যবহারও আছে, সেটা নিয়ে চিন্তা করছেন কিনা? ক্লাসরুমে এআই এর এথিক্যাল ব্যবহার। নিশ্চয়ই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, কিছু বাজওয়ার্ড আছে যেগুলো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সাথে অনেক কানেক্টেড। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদেরকে এই ওয়ার্ড এবং এই ফ্রেজগুলোর সাথে যেমন পরিচয় করে দিতে হবে, তেমনি প্র্যাকটিক্যালি এগুলোর রেলেভেন্স কী সেগুলো তাদের বুঝতে হবে। এআই আসার কারণে ইট অফার্স বোথ চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। এআইয়ের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো যেমন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, একই সাথে এর মাধ্যমে যেন আমাদের শিক্ষার্থীরা ভালো করে শিখতে পারে, বিশেষভাবে আমাদের টিচাররা যেন এআইকে ইউজ করা শিখতে পারে, সেগুলো নিয়েও কাজ করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন ওয়ান টিচার ওয়ান ট্যাব একটা প্রোগ্রাম আছে, যেখানে আমরা প্রাইমারি স্কুল থেকে আমাদের সব টিচারদেরকে একটা করে ট্যাবলেট কম্পিউটার দিতে চাই। এটা দীর্ঘমেয়াদে না, আমরা মধ্যমেয়াদে হয়তো আগামী কয়েক বছরের ভিতর কাজ শুরু করব। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় কন্টেন্ট কী হতে পারে সেগুলো নিয়ে কথা বলছি। সেই ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রোগ্রামের ভিতরে কিন্তু এআই এর একটা বড় ধরনের ভূমিকা থাকবে, যেখানে টিচাররা তাদের স্টুডেন্টদেরকে ট্রেন করবার জন্য, টিচিং করবার জন্য এআই এর সহযোগিতা নিতে পারে। বিশ্বের অনেক দেশে এআই হ্যাজ বিকাম মেইন স্ট্রিম। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি সিভিল সার্ভিস ব্যুরোক্রেসিতেও কিন্তু এআই ইউজ করা হচ্ছে। সুতরাং আমাদের দেশে আমরা কীভাবে রেসপন্সিবল রিপোর্টেড এআই সিস্টেম ইউজ করতে পারি, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে ব্যবহারের একটা নীতিমালা থাকবে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। শিক্ষা প্রশাসনের যে নিয়োগগুলো এই পর্যন্ত বিএনপি সরকার দিয়েছে, এগুলোর কিছু কিছু নিয়ে সমালোচনা আছে, এবং প্রথিতযশা শিক্ষাবিদ এরকম অনেকেই বিকল্প থাকার পরও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে যে নিয়োগ হয়েছে, দেখা হচ্ছে যে যারা জাতীয়তাবাদী আদর্শের কিনা। শিক্ষা প্রশাসন নিয়োগগুলো কি আরেকটু মেধাভিত্তিক করা যায় কিনা? বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়েছে অসংখ্য, মানে 30 উপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়েছে, এগুলো কি আরও বেশি মেধাভিত্তিক করা যায় কিনা? অবশ্যই চেষ্টা তো অব্যাহত থাকবে। একটা বিষয় এইভাবেও দেখা যায় যে ফ্যাসিবাদের সময়ে যারা নিগৃহীত হয়েছিলেন, অনেক মেধাবী মানুষ তাদের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ জায়গায় আসতে পারেন নাই, ভিসি, প্রভিসি, ট্রেজারার হতে পারেন নাই। ওনাদের একটা অপরাধ ছিল, ওনারা জাতীয়তাবাদী শক্তির সাথে বা বিএনপি রাজনীতির সাথে জড়িত। একজন মানুষ একটা দলের আদর্শ যদি অনুসারী হন, এটা তো তার দুর্বলতা হতে পারে না। ওনাদের অনেকেরই তখন পোটেনশিয়াল ছিল খুব ভালো ভালো জায়গায় যাওয়ার জন্য, কিন্তু শুধুমাত্র ওনাদের রাজনৈতিক পরিচয় বা আদর্শের কারণে ওনাদেরকে বঞ্চিত করা হয়েছিল। আজকে যখন পরবর্তী পরিস্থিতি হয়, এই পরিবর্তিত গণতান্ত্রিক ধারায় ওনাদের মাঝে কেউ কেউ যদি নিজ যোগ্যতায় কিংবা নিজ মেধার গুণে বা নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্সের কারণে আজকে ভালো জায়গায় আসে, এটাকে হয়তো ভিন্নভাবেও দেখা যেতে পারে, এভাবে যে ওনারা আগে বঞ্চিত ছিলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এসে মূল্যায়িত হয়েছেন। এবং এমন অনেক ডিস্টিংগুইশ প্রফেসর রয়েছেন যারা হয়তো ফ্যাসিবাদ না হয়ে গণতন্ত্র যদি আসতো এবং যে সরকারি দায়িত্ব থাকতো, ওনারা হয়তো এই মূল্যায়নটুকু আরও অনেকটুকু আগে পেতে পারতেন। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়া হয়েছে, আমরা বিরতির পর বাকি আলোচনা করব। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদি আমিনের সঙ্গে। জনাব মাহাদি আমিন, আপনার গণপরিবহন নিয়ে আপনার পড়াশোনা আছে আমরা যতটুকু জেনেছি। ঢাকার যানজট তো নতুন করে বলার কিছু নেই, ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ সরকার নিয়েছে, কিন্তু এভাবে বিচ্ছিন্নভাবে ইলেকট্রিক বাস চালু করলে কি উন্নতি হবে? বাস রুট রেশনালাইজের একটা ধারণা আছে, এবং আগের সরকার বলি আর এখনকার সরকার বলি সবাই বলেছে যে একটা আধুনিক যুগে এ ধরনের লক্ষ বাস ঢাকা শহরে যে দেখা যায়, এটা আসলে মেনে নেওয়া যায় না। এটা কি আপনি বলতে পারেন যে বিএনপি সরকার তার মেয়াদ শেষ করার পর, এই মেয়াদ শেষ করার পর ঢাকা শহরে আর লক্ষ বাস দেখা যাবে না? সরকার কি এটাকে মানে তার অগ্রাধিকারে নিবে কিনা? এখন পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করা অবশ্যই একটা অগ্রাধিকার। গণপরিবহন কীভাবে আরও সেফ থাকে, গণপরিবহন কীভাবে আরও স্বচ্ছন্দময় হয়ে উঠতে পারে এবং কীভাবে সাশ্রয়ী হয়,
এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা পলিসি ফ্রেমওয়ার্ক সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে ওনারা প্রোভাইড করবেন। নির্বাচনী ইশতেহারেও কিন্তু আমরা বলেছিলাম যে আমরা চাই আমাদের পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় যে পরিবর্তনগুলো রয়েছে সেগুলো করবার জন্য। সুনির্দিষ্ট ডিটেলস এই মুহূর্তে আমার কাছে নাই, তবে অবশ্যই এনভায়রনমেন্টাল কনসিডারেশনের দিক থেকে আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে মনে করি যে গণপরিবহন যতটা সম্ভব ইলেকট্রিক ভেহিকেলের দিকে গেলে ভালো, একটা প্রবলেম সলভ হবে। আর আপনি যে বিন্যাসের কথা বলছেন, সেই বাসগুলো কীভাবে চলবে, সেটা রুটিং কীভাবে হবে, ডেফিনেটলি এই বিষয়ে টেকনিক্যাল টিমের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কথা বলছে। আমি যতটুকু জানি, যেটা এর আগে কখনো হয়ে ওঠে নাই, এই ডিসিশনগুলো বিচ্ছিন্নভাবে শুধুমাত্র জনপ্রতিনিধিদের দিচ্ছেন তা না, এর জন্য যারা বিভিন্ন এক্সপার্ট রয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের এক্সপার্টিস যাদের রয়েছে, যাদের সে এক্সপিরিয়েন্স রয়েছে, ওনাদেরকে ইন্টিগ্রেট করা হচ্ছে। সো একটা কনসালটেশনের মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, প্রপার প্রসিজার ফলো করে সামনে হয়তো এই সিদ্ধান্ত আপনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে জানতে পারবেন। প্রসঙ্গক্রমে আমি একটু উল্লেখ করতে চাই যে বিএনপির আগের সরকারের সময় ভলভো থেকে বাস আনা হয়েছিল, যেগুলো ঢাকার গণপরিবহনের স্বস্তি দিয়েছিল। কিন্তু এখন এরকম সিঙ্গেল সলিউশন হলে তো হবে না, হোলিস্টিক চেঞ্জ লাগবে। তো অনেকেই প্রতিশ্রুতি দিয়েছে ঢাকাবাসীকে ঢাকার যানজট থেকে মুক্তির, কিন্তু আসলে সেই অর্থে কেউ ওইভাবে কিছু করতে পারে নাই, কেননা সমস্যা অত্যন্ত জটিল। যেহেতু আপনি বলছেন যে তার অগ্রাধিকারের ভিতর আছে ঢাকার যানজট নিয়ে সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট আমরা কি শীঘ্রই তাহলে দেখতে পাবো? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিএনজিগুলো এসেছিলো, ভলভো বাস এসেছিলো। আমরাও যুগের সাথে তাল মিলিয়ে পরিবেশ বান্ধব যানবাহন যেমন একদিকে আনছি, একই সাথে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ট্রাফিক সিগন্যালে এআই এর ব্যবহার কীভাবে আমরা করতে পারি, সেগুলো নিয়ে কাজ চলছে। দেশ জুড়ে আমাদের সিসিটিভির একটা নেটওয়ার্ক কীভাবে গড়ে তুলতে পারি, সেটা নিয়ে বিভিন্ন ধরনের নিরীক্ষা চলছে। সুতরাং গণপরিবহনকে সাশ্রয়ী করা, স্বচ্ছন্দময় করা, নিরাপদ করা, তার জন্য যে ধরনের উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, এটা তড়িঘড়ি করে না নিয়ে বরং ডিটেল অ্যাসেসমেন্টের মাধ্যমে, যাচাই বাছাইয়ের মাধ্যমে দিলে সেটাই মনে হয় দীর্ঘমেয়াদে ভালো হবে। আপনি আরেকটি বিষয় আপনি দেখভাল করেন, আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও আপনার জুরিসডিকশনের ভিতর আছে। $35 বিলিয়ন এবছর আসছে রেমিটেন্স। প্রবাসী কার্ড দিয়ে তাদের হয়তো আপনি রিকগনাইজেশন দিবেন, কিন্তু কথা হচ্ছে যে প্রবাসীরা আরও বেশি কিছু চায়। এত মানে রপ্তানি আয়ের বাইরে বলতে গেলে রেমিটেন্স আমাদের আয়ের একটা বড় উৎস, কিন্তু দীর্ঘদিন আমরা তাদের কাছ থেকে শুধু দিয়েছি কম। প্রবাসী কার্ড ওকে, দিস ইজ এ গুড ইনিশিয়েটিভ, এর বাইরে আসলে আর কোনো প্ল্যান আছে কিনা তাদের জন্য? কারণ আমাদের নতুন বাজার সম্প্রসারণ দরকার, আর একটু হাই তাদের ওয়েজ দরকার। তারা অনেক জায়গায় শ্রম অধিকার থেকে বঞ্চিত, বিদেশে অনেক জায়গায় মানবেতর জীবনযাপন করে, সেই সব জায়গায় আরেকটু বেশি দক্ষ কূটনীতির দরকার আছে। এই বিষয়গুলো আপনি কতটা? আছে, প্রবাসীদের সাথে তো বিএনপির একটা আত্মিক সম্পর্ক রয়েছে এবং জুলাই আন্দোলনে তারা বড় ভূমিকা রেখেছে। নিশ্চয়ই, কারণ বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। সর্বপ্রথম ওনার হাত ধরেই বহির্বিশ্বে আমাদের শ্রমিক ভাই বোনেরা যাওয়া শুরু করেন। আমি যে মন্ত্রণালয়ের কথা বলছেন, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান, সেই মন্ত্রণালয়ে যাত্রা শুরু করেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। প্রবাসীদের স্বার্থ রক্ষা তো সবসময় পূর্ববর্তী বিএনপি সরকারও করেছিল। আপনারা নিশ্চয়ই জানেন, প্রবাসীদের ভোটের অধিকার নিয়ে কিন্তু বর্তমান রাজনৈতিক কাঠামোতে বিএনপি সবার আগে বলেছিল, সেই ভিশন 2030-তে 2016 সালে, এবং এবার প্রবাসীরা প্রথমবার নতুন ভোট দিয়েছেন। সুতরাং প্রবাসী ভাই বোনেরা যেন ভালো থাকেন, এটা নিয়ে বিএনপি সর্বোচ্চ আন্তরিকতা, গভীর একটা মমত্ববোধ রয়েছে। আমাদের যে প্রবাসী কার্ডটার কথা আছে, এটা শুধুমাত্র যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন কিংবা রেমিটেন্সটাকে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে পাঠানো তাই না, প্রবাসী কার্ডে 10টার বেশি বেনিফিট রয়েছে, এবং তার ভিতর রয়েছে এয়ারপোর্টে কীভাবে তাদেরকে সম্মানিত করা যায়, হ্যারাসমেন্ট কমানো যায়, আলাদা কিউয়ের ব্যবস্থা করা যায়, মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে সরকারি হাসপাতালে কীভাবে তাদের সহযোগিতা করা যায়, ইভেন বিদেশে বসে থাকা অবস্থায় তাদেরকে লিগাল সাপোর্ট দেওয়া, ফ্রি বাংলাদেশে লয়াররা ওনাদেরকে সাপোর্ট দিবে, এগুলো কিন্তু আমরা এর ভিতরে ইন্টিগ্রেট করছি। আমরা বুঝি এবং জানি যে প্রবাসী যারা রয়েছেন ওনাদের ত্যাগ, সংগ্রাম, শ্রম, ঘামে অর্জিত যে টাকা, তার উপরে বাংলাদেশে অনেক পরিবার নির্ভর করে। পুরো বাংলাদেশের অগ্রযাত্রার পেছনে প্রবাসী ভাই বোনদের রয়েছে অনেক বড় ভূমিকা। সুতরাং ওনারা কীভাবে আরও ভালো থাকবেন, কীভাবে ওনাদের জীবনমানের পরিবর্তন করা যাবে, তা নিয়ে সরকার অবিরত কাজ করে চলেছে। আর এটা সেই সরকার যেখানে রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে আমাদের অনেককেই প্রবাসে থাকতে পারছে। সুতরাং আমরা গভীরভাবে এটাকে উপলব্ধি করি, সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, দায়বদ্ধতা নিয়ে ওনাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আমাদের এই ভাই বোনদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করে যাব। সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি হয়েছে, সেখানে কাজ চলছে। একটি তারা প্রথম বৈঠক করেছে, সেখানে বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন, তারা তো নাম দেননি সংশোধন কমিটিতে, কিন্তু এটা নিয়ে তারা রাজপথে আছেন।
আমরা অতীতে দেখেছি যে সংবিধান সংশোধনের সময় বিরোধী দলকে বাইরে রাখা হয়েছে, পরে সেই সংবিধান নিয়ে কত সমালোচনা হয়েছে। তো এখানে যে ব্যাপক আকারে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বা সেখানে বিরোধী দল যদি না থাকে, এটা পরবর্তীতে আবার সমালোচনা যেভাবে আমরা অতীতে করেছি, এটা তো বিরোধী দলকে ছাড়া করলে আবার সমালোচনা হতে পারে। সেই বিষয়টি কি বিএনপি খেয়াল রাখছে কিনা? নিশ্চয়ই রাখছে। আমরা তো মনে করি আমাদের ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন আদর্শ যাই থাকুক না কেন, রাজনৈতিক এই ভিন্নতার ভেতরও দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সবাই একসাথে থাকবে, সেটাই স্বাভাবিক, সেটাই কাম্য। সুতরাং সামনের দিনগুলোতেও আমরা চাই যে কোনো বড় সিদ্ধান্তে সরকারি দল বিরোধী দল একই সিদ্ধান্ত দেবে। অবশ্যই জনসমর্থনে সরকার রাষ্ট্র পরিচালনা এসেছে, কিন্তু আমরা সংসদে এটাও দেখেছি কি স্বতঃস্ফূর্তভাবে, কি প্রাঞ্জলভাবে একটা উদ্দীপ্ত পরিবেশ হয়েছে, যেখানে সরকারি দল বিরোধী দল সবাই কথা বলছেন, যৌক্তিক সমালোচনা করছেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন, একসাথে মত বিনিময় করছেন। আমরা সেই কালচারটা সব জায়গায় নিশ্চিত করতে চাই। কিন্তু বিরোধী দল কিন্তু এখনো সংবিধান কমিটিতে আসেনি। এটি তো ওনাদের সিদ্ধান্ত, কিন্তু আমরা সবসময় চাই চেষ্টা চলছে তাদের আনার। ইতিবাচকভাবে রাজনীতি করবে, সেটাই তো আমাদের সবার কাম্য। শেষ একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সরল জীবন নিয়ে অনেক প্রশংসা বা মানুষের ভিতর সেটা নিয়ে আগ্রহ আছে, মানুষ এটা রিকগনাইজও করে। অনেকে বলেন যে প্রধানমন্ত্রী যেরকম, তার মন্ত্রিসভা হয়তো আরেকটু প্রধানমন্ত্রীর মতো হলে হয়তো দেশ আরও বেশি উপকৃত হতে পারে। সেটি মানুষের ব্যক্তিগত আকাঙ্ক্ষার জায়গা, কিন্তু বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখতে চায়। মানে ব্যক্তির কথা যদি উল্লেখ করি, এই সিঙ্গাপুর লিগ ওয়ানের দূরদর্শিতা কত দূরে এগিয়ে গেছে। তো প্রধানমন্ত্রী একা কতটা টানতে পারবেন? তার মন্ত্রিসভা যদি তার মতো করে হতো, তাহলে হয়তো বাংলাদেশের উন্নয়নটা আরও বেশি মানে এক্সপারাইট হতো। তো সেক্ষেত্রে আবার এই দাবিও আসে যে প্রধানমন্ত্রীর মতো কেন অন্যরা নয়। সেই বিষয়গুলো মানে প্রধানমন্ত্রী খেয়াল করেন কিনা, যে তার মন্ত্রিসভা তিনি যতটা চান তার মন্ত্রিসভা সবাই কি তার মতো সেইভাবে সার্ভিস দিতে পারছে? দেখুন, সবাইকে আর ওনার মতন হওয়া সুযোগ আছে বা সম্ভাবনা আছে? দক্ষতাটা তো কাজের দক্ষতার জায়গায় অন্তত। মাননীয় প্রধানমন্ত্রী অন্য সবার চাইতে ভিন্ন বলেই তো ফ্যাসিবাদের সময়ে তৎকালীন ফ্যাসিবাদী নেত্রী দেখেছি কীভাবে আইন আদালত ব্যবহার করে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন করেছিল। আইন আদালত ব্যবহার করে ওনার বাক স্বাধীনতা হরণ করতে চেয়েছিল, কারণ তারা জানতো যে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বটা কোথায়, সম্পূর্ণ ভিন্ন সবার কাছ থেকে। এবং তা আমরা দেখেছি যখন উনি এক ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সারা বাংলাদেশে কি উৎসব মুখর পরিবেশে গৃহীত হয়েছিলেন। উপচে পড়া ভিড়, সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীর ইতিহাসে এত মানুষ একজন নেতাকে বরণ করতে কোথাও এক হয় নাই। তার কারণ কি? ওনার ভিতরে কিছু একটা আছে উইচ ইজ ভেরি ডিফারেন্ট। এবং ইলেকশন টাইমে আমরা দেখেছি উনি বাংলাদেশ জুড়ে চষে বেরিয়েছেন, যেখানে গিয়েছেন সেখানে ওনাকে দেখতে লোকের ভিড় নেমেছে, একদম ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধারা। তিনি নিজে প্রোটোকল ভেঙে বাস থেকে নেমে গিয়েছেন, নিজে কোদাল হাতে ঠিক তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতন করে খাল খননে নেমে গিয়েছেন, নিজে বাচ্চাদের কোলে তুলে নিয়েছেন, বৃদ্ধ একজন বাবার সাথে গিয়ে বসে পড়েছেন, বৃক্ষরোপণ একসাথে করছেন। আমরা নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে উনি কীভাবে ভিভিআইপি কালচার সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। আজকে দেখেন যে সংস্কৃতি আমরা দেখতাম যে ট্রাফিক সিগন্যালে লম্বা সময় ওয়েট করতে হয়, প্রধানমন্ত্রী যাচ্ছে, সেটা সম্পূর্ণ শেষ। উনি এখন একদম সাধারণ মানুষের মতো আমি আপনি যেভাবে চলছি সেভাবেই চলছেন। এবং উনি খাওয়ার ক্ষেত্রে যদি দেখেন যে সাশ্রয়ীভাবে মাত্র 100 টাকার খাবারের ব্যবস্থা করেছেন ওনার প্রাইম মিনিস্টার্স অফিসে। দিস আর ইনক্রেডিবল চেঞ্জেস। সবার কাছ থেকে হয়তো এইভাবে প্রত্যাশা করাটা ডিফিকাল্ট হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই অভিনবত্ব, এই ভিন্নতা, এই বহুমাত্রিক বৈশিষ্ট্যের কারণেই তো দেশের মানুষের আবেগ আকাঙ্ক্ষা উনি আপ্লুত হয়েছেন। এই কারণেই তো ফ্যাসিবাদের দোসররা ওনাকে তো ভয় পেতেন। সুতরাং আমার মনে হয় ওনার নেতৃত্ব, ওনার ক্যারিশমা এবং ওনার ওভারঅল যে স্টেটসম্যানশিপ আমরা দেখতে পাচ্ছি, সেটাকে একপাশে রেখে আমরা এটাই প্রত্যাশা করি যে উনি সবাইকে অনুপ্রাণিত করবেন এবং সবারও সে আকাঙ্ক্ষা হবে ওনাকে ফলো করার জন্য এবং ওনার হাতকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশের মানুষের যে গভীর আস্থা এবং বিশ্বাস এই গণতান্ত্রিক সরকারের প্রতি রয়েছে, সেটা আমরা যেন ধীরে ধীরে সবাই একসাথে কার্যকর করতে পারি, সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পারি। জনগণের রাষ্ট্র, যে দেশের মালিক দেশের জনগণ, এটা যেন ওনারা অনুভব করেন, সেজন্য ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর মতন করে আমরা সবাই একসাথে কাজ করব, সেটি আমাদের সবার সম্মিলিত অভীষ্ট লক্ষ্য। ঠিকই বলেছেন জনাব মাহদী আমিন, যে আসলে একটি ভিআইপি কালচার কিন্তু আসলে তিনি মানে ভেঙে দিয়েছেন। ধন্যবাদ যে আমাদের সাথে দীর্ঘ সময় আপনি দিলেন এবং অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শকদেরকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সামসায়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।